মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান। ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ২০২৬ সাল বাংলাদেশের ইতিহাসের এক নজিরবিহীন অধ্যায় রচিত হতে যাচ্ছে আমাদের চোখের সামনে। স্বাধীনতার ৫৫ বছর পর জাতি আজ এমন এক নির্বাচনী ব্যবস্থার মুখোমুখি যা আগে কখনো দেখা যায়নি। এবারের নির্বাচন কেবল ব্যালট পেপারে একজন সংসদ সদস্য বা এমপি নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয়। এবারের নির্বাচন হল রাষ্ট্রের ভাগ্য নির্ধারণের এক চূড়ান্ত দলিল। কারণ এবার একই দিনে একই সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বাংলাদেশের ইতিহাসের প্রথম সাংবিধানিক গণভোট। ভোটারদের হাতে এবার একটি নয় বরং দুটি ব্যালট পেপার থাকবে। একটিতে তারা বেছে নেবেন তাদের এলাকার জনপ্রতিনিধিকে, আর অন্যটিতে তারা রায় দেবেন রাষ্ট্রের সংবিধান সংস্কারের পক্ষে বা বিপক্ষে। এই দ্বৈত ভোটদান প্রক্রিয়া ২০২৬ সালের নির্বাচনকে করে তুলেছে অত্যন্ত জটিল, গুরুত্বপূর্ণ এবং আবেগময়। এতদিন মানুষ কেবল সরকার পরিবর্তনের জন্য ভোট দিয়েছে, কিন্তু এবার তারা ভোট দেবে রাষ্ট্র ব্যবস্থা বা সিস্টেম পরিবর্তনের জন্য। ২০২৪-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, সেই স্বপ্নের সাংবিধানিক স্বীকৃতি মিলবে কিনা তার ফয়সালা হবে এই গণভোটে। তাই এবারের স্লোগান কেবল ভোট দিন নয়, বরং এবারের স্লোগান দেশ গড়ুন, সিস্টেম বদলান। গণভোট বা রেফারেন্ডাম কেন এবং কিসের জন্য? সংসদ নির্বাচনের ডামাডোলেও সচেতন মহলের চোখ আটকে আছে গণভোটের ওপর। এই গণভোট মূলত জুলাই সনদ বা সংবিধানের আমূল সংস্কার প্রস্তাবনার উপর ভিত্তি করে অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে একনায়কতান্ত্রিক ক্ষমতা কাঠামোর চর্চা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর হাতে নিরঙ্কুশ ক্ষমতা ন্যস্ত থাকে, সেই কাঠামোর পরিবর্তনই এই গণভোটের মূল লক্ষ্য। ভোটারদের সামনে প্রশ্নটি খুব সহজ কিন্তু গভীর: আপনি কি সংবিধানের প্রস্তাবিত সংস্কার এবং রাষ্ট্র মেরামতের রূপরেখাকে সমর্থন করেন? উত্তর হবে কেবল হ্যাঁ অথবা না। এই একটি শব্দের উপর নির্ভর করছে আগামী ১০০ বছরের বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। এটি কোনো দলীয় এজেন্ডা নয়, এটি রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন। গ্রামের কৃষক থেকে শুরু করে শহরের বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণ, সবার হাতেই আজ ক্ষমতা। তারা কি পুরনো জরাজীর্ণ সংবিধানেই থাকবে, নাকি নতুন এক সাম্য ও মানবিক মর্যাদার দলিলে স্বাক্ষর করবে? গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে আগামীর সম্ভাবনা ও সুবিধা: যদি দেশের বহু সংখ্যক মানুষ গণভোটে হ্যাঁ বাক্সে সিল দেন, তবে বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করবে। হ্যাঁ জয়যুক্ত হওয়ার অর্থ হল জনগণ রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিয়েছে। এর ফলে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদের সংস্কার হবে, যা সংসদ সদস্যদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দেবে। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা হবে, যাতে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি বা দল স্বৈরাচারী হয়ে উঠতে না পারে। হ্যাঁ ভোটের মাধ্যমে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বা আপার হাউসের প্রবর্তন হতে পারে, যেখানে কেবল রাজনীতিবিদরা নন, দেশের জ্ঞানী গুণী, বিশেষজ্ঞ এবং পেশাজীবীরাও দেশ পরিচালনায় অংশ নিতে পারবেন। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হবে এবং পুলিশ বা প্রশাসনকে কোনো দলীয় স্বার্থে ব্যবহার করা যাবে না, এই নিশ্চয়তা সংবিধানে স্থায়ীভাবে যুক্ত হবে। সহজ কথায়, হ্যাঁ ভোট মানে হল ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং জবাবদিহিতা নিশ্চিত করা। জনগণ যদি হ্যাঁ বলে, তবে ২০২৪-এর জুলাই বিপ্লবের শহীদের রক্তের ঋণ শোধ হবে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে। এটি হবে এমন এক বাংলাদেশ যেখানে সরকার জনগণকে ভয় পাবে, জনগণ সরকারকে নয়। গণভোটে না জয়যুক্ত হলে শঙ্কা ও পরিণতি। মুদ্রার উল্টো পিঠটাও আমাদের ভাবতে হবে। যদি গণভোটে না ভোটের পাল্লা ভারী হয়, তবে তার ফলাফল হতে পারে সুদূর প্রসারী এবং নেতিবাচক। না জয়যুক্ত হওয়ার অর্থ হল জনগণ সংস্কার চায় না, তারা পুরনো কাঠামোতেই স্বাচ্ছন্দ্য বোধ করছে। এর ফলে সংবিধানের সেই পুরনো ধারাগুলোই বলবৎ থাকবে, যা অতীতে স্বৈরতন্ত্রের জন্ম দিয়েছে। ক্ষমতার ভারসাম্যহীনতা বজায় থাকবে এবং ভবিষ্যতে যে কেউ ক্ষমতায় এসে সংবিধানকে ব্যবহার করে আবার একনায়কতন্ত্র কায়েম করতে পারবে। না ভোট মানে হল জুলাই বিপ্লবের চেতনাকে প্রত্যাখ্যান করা। এর ফলে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে এবং সংস্কারকামী তরুণ প্রজন্মের মধ্যে চরম হতাশা নেমে আসতে পারে।
আন্তর্জাতিক মহলেরও বার্তা যাবে যে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক সংস্কারের জন্য এখনও প্রস্তুত নয়। দীর্ঘমেয়াদে এটি দুর্নীতির সিন্ডিকেট এবং দলীয়করণের রাজনীতিকেই পুনরুজ্জীবিত করবে। তাই না ভোট কেবল একটি প্রত্যাখ্যান নয়, এটি হতে পারে পেছনের দিকে হাঁটার নামান্তর। রাজনৈতিক দলগুলোর অবস্থান ও মাঠের চিত্র। এই দ্বৈত নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া এবং তীব্র উত্তেজনা। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি তাদের সাংগঠনিক শক্তি নিয়ে মাঠে নেমেছে। তারা সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে প্রচারণা চালাচ্ছে। তবে গণভোটের প্রশ্নে তাদের অবস্থান কৌশলগত। তারা রাষ্ট্র সংস্কারের কথা বললেও ক্ষমতার ভারসাম্য কতটা ছাড় দিতে প্রস্তুত তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে আলোচনা রয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দলগুলো গণভোটের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। তারা একে ইনসাফ কায়েমের সুযোগ হিসেবে দেখছে। তবে এবারের নির্বাচনের সবচেয়ে বড় চমক হল 2024-এর আন্দোলনের ফসল জাতীয় নাগরিক শক্তি বা নতুন ধারার রাজনৈতিক জোটগুলো। তরুণদের নেতৃত্বে গঠিত এই দলগুলো সংসদ নির্বাচনের চেয়েও গণভোটকে বেশি গুরুত্ব দিচ্ছে। তাদের বক্তব্য পরিষ্কার, আগে রাষ্ট্র মেরামত, পরে ক্ষমতা। তারা পাড়া মহল্লায় লিফলেট বিতরণ করছে এবং সাধারণ মানুষকে বোঝাচ্ছে কেন হ্যাঁ ভোট দেওয়া জরুরি। অন্যদিকে পুরনো মহাজোট বা 14 দলের অবশিষ্টাংশ এবং আত্মগোপনে থাকা বা ছদ্মবেশে থাকা কিছু রাজনৈতিক শক্তি এই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে। তারা পরোক্ষভাবে না ভোটের প্রচারণা চালাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এই বলে যে সংবিধান পরিবর্তন করলে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে। ফলে মাঠের রাজনীতি এখন ত্রিমুখী সংঘর্ষের রূপ নিয়েছে। একদিকে সংস্কারপন্থী, অন্যদিকে প্রথাগত ক্ষমতা প্রত্যাশী এবং আরেকদিকে সংস্কার বিরোধীরা। এত বড় এবং জটিল একটি নির্বাচনী প্রক্রিয়া সাধারণ ভোটারদের জন্য একটি চ্যালেঞ্জও বটে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের বয়স্ক এবং স্বল্পশিক্ষিত ভোটাররা দুটি ব্যালট পেপারের ধারণাটি কতটা বুঝতে পারছেন তা নিয়ে সংশয় রয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হলেও অনেকেই সংসদ সদস্য নির্বাচন আর গণভোটের বিষয়টিকে গুলিয়ে ফেলতে পারেন। রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থীর জন্য ভোট চাইলেও গণভোটের বিষয়টি অনেক ক্ষেত্রে তাদের প্রচারণায় গৌণ হয়ে যাচ্ছে। এখানেই শঙ্কা, যদি ভোটাররা না বুঝে গণভোটে সিল দেন তবে তা জাতির জন্য ভুল বার্তা বয়ে আনতে পারে। তাই সচেতন নাগরিকদের দায়িত্ব এখন অনেক বেশি। তাদের প্রতিবেশীকে বোঝানো যে একটি ভোট আপনার এলাকার উন্নয়নের জন্য আর অন্যটি আপনার সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য। নিরাপত্তা ও আন্তর্জাতিক প্রেক্ষাপট। 2026-এর এই মহাযজ্ঞকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো দেশ। সেনাবাহিনী, বিজিপি, র্যাব এবং পুলিশের সমন্বয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্স টহল দিচ্ছে। যেহেতু এবার গণভোট যুক্ত হয়েছে, তাই নির্বাচন বানচালের ষড়যন্ত্র বা ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক বিশ্ব, বিশেষ করে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই নির্বাচনের দিকে কড়া নজর রাখছে। তাদের আগ্রহের মূল কেন্দ্রবিন্দু হল গণভোটের ফলাফল এবং বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা। একটি সুষ্ঠু গণভোট বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি মডার্ন ডেমোক্রেসি বা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত করতে পারে। আর যদি কারচুপি হয় তবে নিষেধাজ্ঞার খড়গ নেমে আসার প্রবল সম্ভাবনা রয়েছে, যা আমাদের ভঙ্গুর অর্থনীতির জন্য হবে আত্মঘাতী। উপসংহার: চূড়ান্ত রায়ের অপেক্ষায় ঘড়ির কাঁটা এগিয়ে চলছে, আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। 2026 সালের এই নির্বাচন এবং গণভোট আমাদের সামনে এক বিশাল পরীক্ষার খাতা খুলে দিয়েছে। ব্যালট বাক্সগুলো অপেক্ষা করছে ইতিহাসের সাক্ষী হতে। এই নির্বাচনে জয় পরাজয় কেবল কোনো প্রার্থীর নয়, জয় পরাজয় হবে বাংলাদেশের বিবেকের। আমরা কি সাহসের সাথে হ্যাঁ বলে নতুনকে বরণ করে নেব, নাকি ভয়ে বা অজ্ঞতায় না বলে অন্ধকারেই থেকে যাব? সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা ঠিক করব আগামী 5 বছর কে দেশ চালাবে, কিন্তু গণভোটের মাধ্যমে আমরা ঠিক করব আগামী 50 বছর দেশ কিভাবে চলবে। গণতন্ত্রের শক্তি কোনো নেতার মুখের কথায় নেই, গণতন্ত্রের শক্তি আছে আপনার হাতের ওই সিলটিতে। তাই কেন্দ্রমুখী হন, বুঝে শুনে সিদ্ধান্ত নিন, কারণ 2026 সাল আমাদের জন্য কেবল একটি সাল নয়, এটি আমাদের ঘুরে দাঁড়ানোর শপথ। মনে রাখবেন, একটি ভুল ভোট 5 বছরের কান্না, কিন্তু গণভোটের একটি ভুল সিদ্ধান্ত প্রজন্মের পর প্রজন্মের আফসোস। তাই জেগে উঠুন বাংলাদেশ, আপনার রায় হোক আগামীর রক্ষা কবচ।